নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে। দেখো, আমি অলরেডি ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় বা ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে প্রত্যেক সেন্টেন্স ধরে ধরে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওতে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, ন্যারেশন চেঞ্জ নিয়েও আমরা পুরো ডিটেলস আলোচনা করবো, মানে প্রত্যেক সেন্টেন্স ধরে ধরে অ্যাজারটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এরকম প্রত্যেক সেন্টেন্স ধরে ধরে আলাদা আলাদাভাবে ভিডিও আপলোড করে যাব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। তাহলে আজকে হচ্ছে ন্যারেশন চেঞ্জের প্রথম ভিডিও, এবং তোমরা জানো ক্লাস 7, 8, 9, 10 এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ক্লাসেতে কিন্তু ন্যারেশন চেঞ্জ অবশ্যই পড়ে এবং পড়বে। তাই খুব ভালো করে আমাদের ন্যারেশন চেঞ্জটা শিখতে হবে। তাহলে প্রথমে জানবো ন্যারেশন চেঞ্জ মানে কি। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। ভয়েস চেঞ্জ মানে ছিল বাচ্য পরিবর্তন, ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। দেখো, এবারে ন্যারেশন কয় প্রকার আগে জানবো। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। এরপরে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ থেকে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচে সাধারণত ট্রান্সফর্ম করতে হবে। মানে আমরা শিখব ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। ঠিক তার উল্টোটা করলে আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে। মানে যে পদ্ধতিতে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে যাব, ঠিক তার উল্টো পদ্ধতিটা করে এলে, যেমন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখেছি এবং তার উল্টোটা করলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হবে, এক্ষেত্রেও আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের নিয়মগুলো শিখব। ঠিক তার উল্টোটা করে এলেই কিন্তু আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে পৌঁছে যাব। আমি সেরকম এক্সাম্পলও কয়েকটা দেবো তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যেমন দেখিয়ে যাব, একইভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আমি তোমাদের করে দেখাবো। কেন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টটাই শিখবো? কারণ পরীক্ষাতে যদি 100টা তুমি ধরো প্রশ্ন দেখো, 100টা যদি ন্যারেশন চেঞ্জ পড়ে, মানে প্রত্যেকটা প্রশ্নতে যদি একটা করে ন্যারেশন চেঞ্জ থাকে, তার মধ্যে দেখবে 95% হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পড়েছে। তাহলে যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টটা বেশি পড়ে, তাই আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্মটাই শিখব। এরপরে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচটা কি না, বক্তার নিজের কথা যখন কোট করে হুবহু বলা থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তাকে বলা হবে ডাইরেক্ট ন্যারেশন। আর যখন বক্তার কথাটা পুরোপুরি না বলে কথার বিষয়বস্তুটাকে তুলে দেওয়া থাকে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো জানার আগে কিন্তু এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেমন ধরো বললাম, রাম সেড, কোমা কোটেশন, আই হ্যাভ এ পেন। দেখো, এখানেতে রাম বলল আমার একটা কলম আছে। দেখো, রামের কথাটা হুবহু তুলে দেওয়া আছে, মানে রাম যেটা বলেছে সেটাই কোট করে, দেখো এই যে ইনভার্টেড কোমার মধ্যে কোটেশনের মধ্যে তুলে দেওয়া আছে। তাই এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আর যখন এই রামের কথাটাকেই আমরা পুরোপুরি না বলে, মানে হুবহু এক না বলে কথাটার বিষয়বস্তুটাকে বলে দেবো, সেটা হবে ইনডাইরেক্ট বা পরোক্ষ। যেমন ধরো যদি বলি, রাম said that he had a pen, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। দেখো, এখানে রাম বলল তার একটা কলম ছিল। তাহলে রামের পুরো কথাটা আমরা তুললাম না, কিন্তু রাম যেটা বলেছিল সেটারই বিষয়বস্তুটাকে আমরা এখানে তুলে দিয়েছি। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করাটা শিখব, এবং তার সাথে সাথে কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দেবো কিভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয়, যাতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যেটাই পড়ুক না কেন তোমরা খুব সহজেই করতে পারো। এরপরে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। না, দ্য স্পিচ হুইচ ইজ কোটেড ইন অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার, মানে যে বক্তব্যটা বক্তার একদম প্রকৃত কথাটাকে তুলে ধরছে,
দেখো এখানে রামের প্রকৃত কথা কি ছিল, আমার একটা কলম আছে, এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। খুব ভালো করে মনে রাখতে হবে এগুলো, কারণ আমরা যখন নিয়ম নিয়ে আলোচনা করব তখন কিন্তু বলবো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টেড ভার্বের পরিবর্তন। তাহলে দ্য স্পিচ হুইচ ইজ কোটেড ইন অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার, সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। বক্তার নিজস্ব কথাটা যখন কোট করে তোলা থাকবে সেটাকে রিপোর্টেড স্পিচ বলা হবে। আর যে ভার্বটা রিপোর্টেড স্পিচটাকে ইন্ট্রোডিউস করবে, দেখো এখানে কোন ভার্বটা ইন্ট্রোডিউস করলো, সেড। রাম বলল আমার একটা কলম আছে, এই সেড ভার্বটা ইন্ট্রোডিউস করলো কোনটাকে, রিপোর্টেড স্পিচটাকে, এটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, রিপোর্টিং ভার্ব। তাহলে যে ভার্বটা ইন্ট্রোডিউস করলো রিপোর্টেড স্পিচটাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা কোট করা থাকবে একদম অ্যাকচুয়াল ওয়ার্ডসগুলো স্পিকারের সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা আসে দেখো এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা না, যে ভার্বটা রিপোর্টেড স্পিচটাকে ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে শেডটা ভালো করে খেয়াল করো, পুরো স্পিচটা যেটা কোট করা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তার মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। আর এটা তো রিপোর্টিং ভার্ব বলিয়ে দিলাম, যে ভার্বটা আমাদের রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস করছে। তাহলে এই জিনিসগুলো আমরা আগে ভালো করে জেনে নেবো, তারপরে আমরা এবার ন্যারেশন চেঞ্জ নিয়ে বা ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে। তোমাদের অনেকেরই মনে হতে পারে কেন অ্যাজারটিভ নয়, কেন ইম্পারেটিভ, কেন? কারণ ইম্পারেটিভটা সব থেকে সহজ, তাই প্রথম দিন আমরা সব থেকে সহজটা শিখবো, তারপরে আমরা পরপর অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এগুলো শিখে যাব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো না, যেসব বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় আমরা জানি, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি, যেসব সেন্টেন্সের দ্বারা কোনো কিছু আদেশ করা, উপদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝাবে সেগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম কি, দেখো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, মানে রিপোর্টিং ভার্ব কোনটা বলেছি, যে ভার্বটা আমাদের কাছে রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস করবে। সেটা কি হবে, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, শেড বা শেড টু থাকলে খুব ভালো করে মনে রাখবে, যদি শেড বা শেড টু থাকে তাহলে অর্ডার্ড বা অ্যাডভাইজড বা রিকোয়েস্টেড বসবে। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে শেড বা শেড টু থাকলে তার পরিবর্তে কি বসবে, অর্ডার্ড। অর্ডারটা কখন বসবে, আদেশ করা বোঝালে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ইম্পারেটিভ মানেই আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে যে বাক্যটা আদেশ করা বোঝাবে সেক্ষেত্রে আমরা শেড বা শেড টু এর পরিবর্তে অর্ডার্ড লিখব। যদি উপদেশ দেওয়া বোঝায় তখন আমরা শেড বা শেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড লিখব। যদি অনুরোধ করা বোঝায় তখন আমরা রিকোয়েস্টেড লিখব। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে, ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টেড ভার্বের আগে টু যোগ হবে। খুব ভালো করে খেয়াল করতে হবে, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টেড ভার্বের আগে, রিপোর্টেড ভার্ব মানে কোনটা বলেছি, কোটেশনের ভেতরে যে ভার্বটা থাকবে তার আগে টু যোগ হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা খুব সহজ ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, তাই আমরা সহজটা দিয়ে শুরু করেছি। এরপর আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে আরো কয়েকটা পরিবর্তন আছে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। দেখো এখানে কতগুলো ওয়ার্ড আমি লিখেছি, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা যে সেন্টেন্সেরই হোক না কেন, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় বা উল্টোটা, বা যদি ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করি তখন কিন্তু এই পরিবর্তনগুলো হবে। খেয়াল রাখতে হবে, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে নাউন থাকলে দেন হবে, আর যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করবো দেন থাকলে নাউন হবে। সেই জন্য দেখো তীর চিহ্নগুলো বোথ সাইড করা আছে, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এটা হবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় এটা হবে। কি দেখো, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে। দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে,
এবার যদি টু নাইট থাকে তখন হবে দ্যাট নাইট, যেমন টুডে বলে দ্যাট ডে হলো, টু নাইট থাকলে দ্যাট নাইট। তারপরে টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দাস থাকলে ইন দ্যাট ওয়ে, কাম থাকলে গো। এই পরিবর্তনগুলো হবে। এরপর আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবে। দেখো এখানে আমি 6টা এক্সাম্পল দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের। প্রত্যেকটা তোমাদের এক্সাম্পলগুলো আমি সলভ করে দেখাচ্ছি কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। কি আছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট শাট দ্য ডোর। শিক্ষক মহাশয় ছাত্রটিকে বললেন দরজাটা বন্ধ করো। আদেশ করা বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখবো নিয়ম অনুযায়ী, দ্য টিচার শেড ডু এর পরিবর্তে কি বলেছি, অর্ডার্ড। যে শেড বা শেড ডু থাকলে আদেশ করা বোঝালে দেখো আমি প্রথম নিয়মে বলেছিলাম অর্ডার বসবে, অর্ডার হলো। তারপরে দ্য স্টুডেন্ট যেমন আছে বসলো। এরপরে কি বলেছি, কোমা এবং ইনভার্টেড কোমা, দ্বিতীয় নিয়মটা বলেছিলাম খেয়াল করো। উঠে গিয়ে রিপোর্টেড ভার্ব, শার্টটা রিপোর্টেড ভার্ব, তার আগে টু যোগ হবে, টু শার্ট দ্য ডোর। এটা হলো অ্যান্সার। এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেগুলো কিন্তু অন্য সেন্টেন্সের ক্ষেত্রে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন হবে না, এটা সহজ। সেই জন্য তোমাদের প্রথম আমি ইম্পারেটিভটা শিখালাম। তাহলে উত্তর হলো দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু শাট দ্য ডোর। পরেরটা দেখো, দ্য ডক্টর সেড টু মি টেক মেডিসিন রেগুলারলি। ডাক্তারবাবু আমাকে বললেন নিয়মিত ওষুধ খাবে, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে, দ্য ডক্টর, দেখো সেড টু এর পরিবর্তে কি বসবে, অ্যাডভাইজড মি, ভার্বের আগে টু যোগ, রিপোর্টেড ভার্বের আগে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টেকটা ভার্ব, টু টেক মেডিসিন যেমন আছে রেগুলারলি। তাহলে উত্তর হলো দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু টেক মেডিসিন রেগুলারলি। পরেরটা দেখো, শি সেড টু মি প্লিজ গিভ মি এ পেন। সে আমাকে বললো দয়া করে আমাকে একটা কলম দাও। এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, অনুরোধ করা বোঝাচ্ছে। এক্ষেত্রে কি হবে দেখো, শি রিকোয়েস্টেড মি। তারপর দেখো যে রিকোয়েস্টিং ওয়ার্ডটা থাকবে, যদি প্লিজ হয় প্লিজ, যদি কাইন্ডলি হয় কাইন্ডলি, সে ওয়ার্ডটা কিন্তু উঠে যাবে। সেই জন্য আমরা রিকোয়েস্টেড ব্যবহার করে ফেলেছি। তাই রিকোয়েস্টিং ওয়ার্ডটা প্লিজ বা কাইন্ডলিটা উঠে যাবে, গিয়ে ভার্বের আগে কি যোগ হবে, কোমা কোটেশন তোলার জন্য টু, টু গিভ। এরপরে এখানটা একটু খেয়াল করবে, সে বলল আমাকে, মানে মহিলাটি বলছে আমাকে, মানে কাকে, মহিলাটিকে, তাকে। তাহলে যখন আমরা চেঞ্জ করব এটা খেয়াল করতে হবে, বক্তা যে পার্সনে আছে সে পার্সনই পরিবর্তনটা হবে। সে কারণ বক্তা বলছে আমাকে, তাহলে বক্তাকে সি থার্ড পার্সনে আছে, তাই এখানে মিটা কি হবে, হার, মানে আমাকে মানে কাকে, তাকে, এ পেন। তাহলে যেহেতু বক্তা নিজে বলছে আমাকে একটা কলম দাও, মানে তাকে, তাই আমরা হার করলাম। এটা খেয়াল রাখতে হবে। এটা যদি আমি বলতাম আই সেড টু হিম প্লিজ গিভ মি এ পেন, যে আমি বললাম আমাকে একটা কলম দাও, তখন কিন্তু আমিই হতো। বক্তা যে পার্সনে থাকবে সেই পার্সন অনুযায়ী পরিবর্তনটা হবে। পরপর তোমাদের এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে দেখিয়ে দেবো। তারপর দেখো, দ্য ওম্যান সেড টু হার সন ওবে ইউর এল্ডার্স। মহিলাটি তার ছেলেকে বলল বড়দের মেনে চলবে, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে কি লিখবো, দ্য ওম্যান, দেখো সেড টুর পরিবর্তে কি হবে, অ্যাডভাইজড হার সন, দিয়ে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ভার্বের আগে টু যোগ হবে, টু ওবে। দেখো মহিলাটি তার ছেলেকে বলছে ওবে ইওর এল্ডার্স, তোমার বড়দের, মানে তার, মহিলাটি ছেলেটিকে বলছে তোমার বড়দের, মানে ছেলেটির বড়দের, মানে তার বড়দের হবে টু ওবে হিজ এল্ডার্স। তাহলে উত্তরটা হলো দ্য ওম্যান অ্যাডভাইসড হার সন টু ওবে হিজ এল্ডার্স। কেন হিজ হলো বোঝা গেল, কারণ মহিলাটি তার ছেলেকে বলছে তোমার বড়দের মেনে চলবে, মানে তার বড়দের, সেই জন্য হিজ করতে হলো। তারপরে দেখো, ফাদার সেড টু মি ওপেন দ্য উইন্ডো। বাবা মাকে বললো জানলাটা খোলো, এটাও আদেশ। তাহলে কি হবে, ফাদার অর্ডার্ড মি, ভার্বের আগে টু যোগ করে দেবো, টু ওপেন দ্য উইন্ডো। শেষেরটা কি আছে ভালো করে দেখো, দ্য টিচার সেড টু মি ডু নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। শিক্ষক মহাশয় আমাকে বলল খারাপ ভাষা ব্যবহার করো না। তাহলে দেখো এখানেতে আমি একটা জিনিস তোমাদের শেখাচ্ছি, ভালো করে দেখবে। দ্য টিচার সেড টুর পরিবর্তে যখন
কোনো কিছু নিষেধ করা হবে, বারণ করা হবে। এই যে খারাপ ভাষা ব্যবহার করো না, ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, ডু নট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। মানে কোনো কিছু যখন বারণ করা বা নিষেধ করা হবে সেক্ষেত্রে আমরা শেড বা শেড টু এর পরিবর্তে ফরবেড ইউজ করব। এক্ষেত্রে তুমি কিন্তু অর্ডারও করতে পারতে, আমি বলবো ফরবেড করার সুবিধাটা একটু পরে দেখতে পাবে। তাহলে ফরবেড মি দিয়ে দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ভার্বটার আগে টু যোগ, ভার্ব কোনটা? ইউজ, টু ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। এরপরে ধরো কেউ যদি এটাকে ফরবেড না ইউজ করতো তাহলে এটা কি হতো? দ্য টিচার অর্ডার্ড মি, এতটা পর্যন্ত ঠিক আছে। দ্য টিচার অর্ডার্ড মি হলো, দিয়ে দেখো দুটা নেগেটিভ করার জন্য এসছিল, দুটা উঠে যাবে, তখন হতো নট টু ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। খেয়াল রাখছো, নটটা তখন ইউজ করতে হতো টু এর আগে, তখন তাহলে উত্তরটা তো দ্য টিচার অর্ডার্ড মি নট টু ইউজ। এক্ষেত্রে যেহেতু আমরা ফরবেড ইউজ করেছি তাই আমাদেরকে আর নটটা ইউজ করতে হলো না, একদম ভার্বের আগে টু যোগ করে দিলাম। আর যদি ফরবেডের পরিবর্তে অর্ডার করি তখন হবে দ্য টিচার অর্ডার্ড মি, আবার বলছি দেখো নট টু ইউজ, নিয়মটা কিন্তু রিপোর্টেড ভার্বের আগে টু যোগ, মানে ইউজটার আগে আমরা টু যোগ করব, তাই নট টু ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ হতো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কয় প্রকার, বা রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, তার সাথে সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটু অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে কোনগুলো না, যেসব রিপোর্টেড স্পিচগুলো লেড দিয়ে শুরু হবে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের নিয়মটা কি হবে। পরের ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং এবং খুব সহজ, যদি তোমরা ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কত ইজিলি আমরা ন্যারেশন চেঞ্জটা করতে পারবো যদি কোনো সেন্টেন্স লেড দিয়ে শুরু হয়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।